এ দেখাই শেষ দেখা নাই তো। ওকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। শুধু দয়া করে তুই আমার বোন বিউটিকে ছেড়ে দে রঘু, ছেড়ে দে। বাহ বাহ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার তার নিজের স্বার্থের জন্য 70টা টাকাই গলা টিপে মেরে ফেললো। বারে বাহ, একেবারে ফাটাফাটি। তাহলে বুঝতে পেরেছো তো আমি থালা কত বলো হালাম। এই বিন্দি আয়, তোকে না অন্য কাজে পাঠাবো। আবার কি কাজ? আরে কাজ বলতে কাজ, এখান থেকে ওই অফিসার থেকে খোঁতা দিলাম। এবার ওই ভিডিও মেয়েটাকে আমি তুলে আনবো, তোর ভিতরে তোর দেখ তো কেন, তোর বোন আদলের বোন আমার কাছে আছে, তুই ভাবিস না ওই ভিডিও মেয়েটাকে আমি তুলে আনবো, তারপর ওটাকে গোলমরিচ আর নুন মাখিয়ে খাতির মাংস বানিয়ে খাবো। এ বিন্দি রান্না করতে পারবি তো? শালা কসাই। ভালো কথা ভালো কথা ভালো কথা। এ বাতা বাতা, তুই যা ওই ভিডিও মেয়েটাকে তুলে আন। আর তোন তুই ভিডিও মেয়েটাকে তুলে আনতে পারলে না, বিন্দিকে আমি কিন্তু তোর হাতে দিয়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, দাদা তাল সত্যি বলছো বিন্দিকে তুমি আমার হাতে তুলে দেবে? আরে দেবো রে বাবা দেবো, তবে হ্যাঁ যতক্ষণ না ওই ভিডিও মেয়েকে তুলে আনতি ততক্ষণ কিন্তু বিন্দি আমার হাতে সিগারেটের খোঁতা খাবে, খোঁতা। রঘু! গলা নামিয়ে কথা বল, উঁচু গলা আর উঁচু মাথা আমি একদম সহ্য করতে পারি না। চলে বেটা, আবার দেখা হবে। এ দেখাই, এ দেখা নয় তো। রঘু! ওফ, আবার দেখা হলো। আবার দূর থেকে দেখলাম পার্কে বসে বিডিও সাহেব প্রেম করছে। তার নাগর ওই সেক্রেটারিটার সঙ্গে আমার 5 লক্ষ টাকা মায়ের ভোগে পাঠিয়ে মজা লুটছে, মজা। ওদের হাসি মস্করা আমার বুকে আগুন জ্বেলে দিয়েছে। আমি কিছুতেই ভুলতে পারছি না সেদিনের সেই কথা। আজও চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাই সেই দৃশ্য। না ছাড়বো না। আজকাল আমাকে একদম কাজ করতে দিচ্ছ না, তোমার দুষ্টুমিটা খুব বেড়ে চলেছে। আরে প্রেম করাটাও একটা কাজ নাকি? প্রেম করলে শরীর মন সতেজ থাকে, কাজে উৎসাহ বাড়ে। আচ্ছা ময়না, তোমার ইচ্ছে হয় না আমরা চিরতরে এক হয়ে যাই, বাধা পড়ি 7 পাকের বন্ধনে? এটাই তো মেয়েদের স্বপ্ন ময়না। ছাজনা তলা, গায়ে হলুদ, হাতে শাঁখা পলা আর সিঁথিতে সিঁদুর নিয়ে সোজা শ্বশুর বাড়ি। ময়না, তারপর স্বামী সংসার নিয়ে একটা অন্য জগৎ, যে জগতে সব থাকবে, থাকবে না শুধু প্রেমের বৈচিত্র্য। আমি সংসার চাই, চাই চাই না চাই না সেই সংসারে ভালোবাসা রং ধূসর হোক। আমি স্বামী চাই, চাই না প্রেমের রামধনু রং ফিকে হয়ে হারিয়ে যাক স্বামী স্ত্রীর পবিত্র দুটি মন। ময়না, আর সেই পবিত্র মনে সেদিনে সেই রাতে সবাইকে ডেকে ডেকে বলবো কি? ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ময়না, ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী হয়ে। এই মধু জালিনী আগে তো আছে, এই মধু জালিনী আগে তো আছে। মধু মনে থাক না জোছনা ছুঁয়ে, ও গো চাঁদ তুমি জেগে থাকো
স্বপ্ন আমি ভেঙে দেব, ওদের জীবন থেকে মুছে দেব প্রেমের রামধনু রং, ও জ্বালিয়ে দেব ওদের ভালোবাসার কুঁড়ে ঘর। অন্ধকার জগতের বাদশা আমি, লোভ লালসাকে পুঁজি করে আমি আমার সুখের সাম্রাজ্য গড়ে তুলেছি। এই সাম্রাজ্যকে কেউ ভেঙে দিতে চাইলে তাদের আমি স্বপ্নের দুনিয়া থেকে চুরমার করে দেব। ওদের আমি বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। কি ব্যাপার ভৈরব বাবু, একা একা কার সঙ্গে কথা বলছেন? এই নিজের সাথে গো, নিজের সাথে। তাই নাকি? এনিওয়ে, এবার বলুন তো আমাকে এখানে থাকতে বলেছিলেন কেন? অনেক রাত হলো, এবার আমাকে বাড়ি যেতে দিন। না ডার্লিং, আমার হৃদয় পিঞ্জর থেকে আমি তোমায় কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। কি ভৈরব বাবু, এর মধ্যে আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু ভালোবাসা বাসাতে ডিম পাড়তে হলে মানি লাগিয়ে মানি। এই জানি জানি, দেব তো দেব। আমি যে এত সব কিছু করেছি না, সব তোমার জন্য করেছি বলো। টাকা, গাড়ি, বাড়ি সবই আমার জন্য। ইয়েস ডার্লিং, সব তোমার জন্য। তুমি আমার আর রঘুর কথা মতো চলো, দেখবে সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি একদিন ঐশ্বর্যের শেষ সীমানায় উপস্থিত হয়েছো। আর বলো না ডার্লিং, মাথাটা না কেমন ঝিমঝিম করছে, মনটা কেমন প্রেম প্রেম করছে। আরে বাবা, করবেই তো। আমার কাছে এসো, আমি তোমাকে দু চোখ ভরে একটু দেখি। আজকে রাতে আমি তোমাকে হিরোর ভূমিকায় দেখতে চাই। পাবে পাবে ডার্লিং, পাবে। আমি আর ধৈর্য ধরতে পারছি না গো। চলো ডার্লিং, আমার বেডরুমে যাই। সর্বনাশ হয়ে গেছে ভৈরব বাবু, সর্বনাশ হয়ে গেছে। তুই আর আসার সময় পেলি না। দুর্যোগ কখনো দিনক্ষণ সময় জানিয়ে আসে না, সে অসময়েই আসে, আর তাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে হয়। কি বলতে চাইছিস? যেটা বলতে এসেছি সেটা সবার সামনে বলা যাবে না, গোপন খবর। আরে এখানে পর বলতে কেউ নেই, সবাই আমার আপন। তোমার গোপন খবরটা তুমি বলতেই পারো। না মানে বস যখন সাহস দিচ্ছে তখন কিন্তু কিন্তু করার কি আছে? বলে ফেলুন তোমার গোপন খবরটা কি? যে খবরটা শোনাবো সেটা শোনার মতো ধৈর্য আছে তোমার? যদিও বা থাকে, সেটা শোনার পর তোমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে না, তোমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে না, তোমার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যাবে না। না না, যাবে না। জানি না আমাকে নিয়ে সব প্রশ্ন করছো কেন? প্রশ্নগুলোর সাথে যদি আমার জীবন জড়িয়ে থাকে তাতে ডোন্ট কেয়ার। আমি চাই মানি মানি মানি, সুইটারদের হানি। যে আমাকে টাকা দেবে তার ডালে উড়ে গিয়ে বসে পড়বো। তাহলে শোনো, বিলাসকে একটা অপারেশনে পাঠিয়েছিল তোমার বস, সে কিছুক্ষণ আগে পুলিশের এনকাউন্টারে মারা গেছে। আরে এমনটাই তো হওয়ার কথা ছিল। যারা আমাদের হয়ে কাজ করবে তারা পোকা মাকড়ের মতো অসময়ে মারা পড়বে। এর জন্য আবার শোক পালনের কি আছে, তাই না ডার্লিং? না হ্যাঁ জানি জানি জানি, তোমার বুকে একটু লাগছে। হাজার হোক, বিলাস তোমার প্রেমিক, কিন্তু কি জানো ডার্লিং, সে তো তোমার একটা ব্যবস্থা করে গেছে গো। ওই কি বলে বিধবা না 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 না, তোমার কাজের ব্যবস্থা করে গেছে। তোমার তো টাকা চাই, টাকা। মানি মানি মানি, সুইটার দেন হানি। আমি তোমাকে টাকা দিয়ে মুড়ে দেবো ডার্লিং। হ্যাঁ, এবার টাকার গদিতে শুয়ে মরা প্রেমিকের স্বপ্ন দেখো, ঐশ্বর্যের ফালুসে চড়ে ভালোবাসার ঘর বাঁধো। এছাড়া বাস্তবে তো আর কোনোদিন ঘর বাঁধা সম্ভব হবে না। হবে হবে, বাস্তবে আমার ঘর হবে। কেউ মরে গেলে চোখের জল ফেললে জীবনটা তপ্ত হয়ে যায় না। আমিও থেমে থাকার জন্য জন্মাইনি। আমি চাই মানি মানি মানি, সুইটার দে হানি। হ্যাঁ, তাই তো তোমায় নিলাম আমি কাছে টানে। আমিই তো তোমার বাঁচার বিশল্যকরণী, একদম খাঁটি। আরে চলো। সত্যি নারী চরিত্র বেজায় জটিল। সদ্য প্রেমিককে হারিয়ে শোক পালনের পরিবর্তে অন্য পুরুষের হাত ধরে হতে চলল শয্যা সঙ্গিনী। মুহূর্তে ভালোবাসা বিক্রি হয়ে গেল নিলামের হাতে। এই লজ্জা আমার, এই লজ্জা আপনার, এই লজ্জা প্রতিটি ঘরের মা বোন ভাইয়ের, এই লজ্জা সমাজের,
সে লজ্জা আধুনিকতার নামে উচ্ছন্ন যাওয়া এবং কালচারের ঘৃণা 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 জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে। বন্দি দশা জীবনকে দুর্বিষয় করে তুলেছে। ইচ্ছে হয় মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াই, কিন্তু পারি না। বাধা হয়ে দাঁড়ায় শাসনের লক্ষণ রেখা, তাকে অতিক্রম করার সাহস যে আমার নেই। নেই বললেই তো চলবে না বিন্দি। জীবন যুদ্ধে জয়ী হতে গেলে সাহসী হলো মূল মন্ত্র। আরে আনন্দ, তুমি কি ব্যাপার, আমাকে দেখে হঠাৎ অবাক হয়ে গেলে মনে হচ্ছে? হ্যাঁ, হওয়াটা অবশ্যই স্বাভাবিক, কারণ দাদা আমাকে হাজারবার এই বাড়িতে থাকতে বলেছে। আমি কিন্তু নিজের প্রয়োজনে বাড়ির বাইরে থেকেছি, কিন্তু দাদা, নীলকণ্ঠ দা, এরা সব গেল কোথায়? কোথাও যাইনি ভাইয়া, কোথাও যাইনি, তোমার গলা পেয়েই চলে এলাম। তোমার খবর কি? একটা ভালো খবর দিতে এলাম নীলকণ্ঠ দা। জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিতে গেলে দাদাকেও তো তার সলিউশন করে দিতে হবে। তা কি ব্যাপার বলো তো ভাইয়া, বিয়ে চেয়ে করছো নাকি? হ্যাঁ নীলকণ্ঠ দা, দুম করে সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। মিয়া বিবি রাজি, এখন দাদা অনুমতি দিলেই ব্যাস। তুমি বিয়ে করছো আনন্দ? কেন, তোমার আপত্তি আছে? না না, এই তো খুব খুশির খবর। তোমরা প্রাণ খুলে কথা বলো, আমি গিয়ে তোমার দাদাকে ডেকে আনছি। তোমার ভালোবাসা সত্যি হোক আনন্দ। তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। তোমাকে তো বর হিসাবে কাছে পেলাম না, তাই তাই তোমার বউকে সতীন হিসাবে বরণ করে নেব। তুমি কিছু ভাবছো বিন্দি? হ্যাঁ, না না, দেখি তোমার চোখে জল। আনন্দে, আনন্দে। জানো আনন্দ, ছোটবেলা থেকে দেখে এসছি এ বাড়িতে শুধু পয়সার লেনদেন হচ্ছে। এখন দেখছি কর্তব্য, প্রেম, মনুষ্যত্বের লেনদেন হচ্ছে। তাই তো আনন্দে চোখে জল আসছে, আর বলতে ইচ্ছে করছে কি? ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। বিন্দি, চাঁদটা ছোঁয়ার লাগে আমি নাকি হাত বাড়ালাম। বিন্দি, ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা ছোঁয়ার লাগে আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি স্বপনের মতো সেই কিছুটা সময় অভাগী সাজলো রানী কপালে কি ছাই। আলোটা নিভে যেতে আবার আধার, সুখের স্বপ্নটা করে দিল খাই। মিথ্যে আলো হাত ছানিতে কেন যে আমি থমকে গেলাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম। চাঁদটা ছোঁয়ার লাগে আমি নাকি হাত বাড়ালাম। আমি না হাত বাড়ালাম, আমি নাকি। তুমি কাঁদছো বিন্দি? কেলে কে কাছে আজকের এই শুভ দিনে চোখের দোল ফেলতে নেইলে বাবা, আর শুধু আনন্দ করো, আনন্দ। আরে ভাই তুই, দাদা, তুমি? আমার বুকে বুকে তুমি ভালো আছো তো দাদা? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। এ ভাই, নীলকণ্ঠের মুখে ধরলাম তুই নাকি থানা তোলায় দেওয়ার ব্যবস্থা করেছিস। হ্যাঁ দাদা। ভালো 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 ভালো, তবে শুনে রাখ, যে আনন্দ নিয়ে তুই থানা তোলায় দেওয়ার ব্যবস্থা করেছিস, সেই আনন্দ নিয়ে তোকে হাসপাতালে যেতে হবে। তারপর ধরো ওই বেবি ফুদন দিতে হবে, যাবো। তারপর ধরো ওই মার্কেটে যেতে হবে। যাবো। এ ভাই বলো। মেয়েটিকে আমার পছন্দ হবে তো? তোমার ভাই তো ভুলভাল পছন্দ করবে না। করিও নি বিন্দি, তুমি দেখে নিও দাদা, যেমনি দেখতে
তেমনি ইন্টেলিজেন্ট, খুব চোখের টানে। আরে বাবালে বাবালে বাবালে, আমার ভাইয়ের মুখের কি সুন্দর হাতি। বাবু বাদশার ফোন ধর। হ্যালো, হ্যাঁ বাচ্চা, তুই কাজ কমপ্লিট করে আমাকে ফোন করে জানাবি, ঠিক আছে? এখন রাখছি, হ্যাঁ। এ ভাই ভাই, যে কথা বলছিলাম, মেয়েটি গিয়ে দেখাবি কবে? তুমি যবে বলবে তবে, আজ বললে আজই। সেই ভালো সেই ভালো, বিয়ের আগে আমাদের হবু বৌমাকে একবার দেখে নেওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ যাও, নিয়ে এসো তোমার জীবন সঙ্গীকে। আমি নইলে বরণ ডালা নিয়ে তৈরি থাকবো। তুমি যে মাঝে মধ্যে কি বলো না, আমি কিছু বুঝতেই পারি না। এ ভাই ভাই, বলো। যে কথা বলছিলাম, তুই যে এই বিয়ে করবি সিদ্ধান্ত করেছিস, তা কোনো তাকলি বাকলি পেয়েছিস নাকি? এই দেখো, আরে চাকরি করবো কেন? হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে এসেছি তুমি নাকি বিশাল ব্যবসা করো। তা কিসের ব্যবসা করো আমি কোনোদিন জানতে চাইনি, তবে এবার বলবে। মানে মানে আবার কি? ছোটবেলা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে তুমি আমাকে মানুষ করে তুলেছো। তোমার বয়স হয়েছে, এবার তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নিয়ে তোমার ব্যবসাটা আমাকে বুঝিয়ে দেবে। এবার থেকে তোমার ব্যবসা আমি সামলাবো। না না, তুমি তোমার দাদার ব্যবসা সামলাতে পারবে না। বিন্দু ঠিক কথাই বলেছে। আমার যে ব্যবসা না ভাই, তোকে কি বলবো, আমার যে ব্যবসা মানে খুব কঠিন ব্যবসা। কঠিন ব্যবসা? হ্যাঁ, এই ব্যবসা তোদের হবে না। আমার দ্বারা হবে না। হ্যালো, কে? বাদশা? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলে রাখছি। কি হলো? কাজ কমপ্লিট, যত তাড়াতাড়ি সম্ভব বাদশা মেয়েটাকে নিয়ে চলে আসছে। ঠিক আছে ঠিক আছে। এ ভাই ভাই, যে কথা বলছিলাম, তুই না আমার ব্যবসার কথা ভুলে যা। ভুলে গেলাম। তোকে বলুন কিছু টাকা দিয়ে দিচ্ছি, বেশ। তুই তোর নিজের পছন্দ মতো একটা ব্যবসা তুলু বলে দে। কিন্তু তুমি যে ব্যবসা করো সে ব্যবসা আমার দ্বারা হবে না কেন? এতদিন জানতে না চাইলেও কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আজ আমি তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, কিসের ব্যবসা করো তুমি? আহা, করছো কি আনন্দ? অকারণে তুমি চিন্তা করছো। ও কারণে? হ্যাঁ, তোমার দাদা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে বলছে। আসলে কি ব্যাপারটা হয়েছে ভাইয়া? বলো বলো। অন্যের চেয়ারে বসার চেয়ে নিজের চেয়ারে বসা ভালো। না ঠিক ঠিক না ঠিক নয়, আমাকে জানতেই হবে দাদা কিসের ব্যবসা করে। আমার ব্যবসায় কিন্তু তুই একদম নাক গলাবি না। আনন্দ শোনো, আচ্ছা, নিজের পায়ে দাঁড়ানো তো কোনো অপরাধ নয়। হয়তো দেখবে তুমি তোমার দাদার থেকে আরো বড় ব্যবসাদার হয়ে উঠছো। এই তোমরা কোথা থেকে আমার কাছে কিছু একটা গোপন করার চেষ্টা করছো? কেন এমন করছো বলতে পারো? এ ভাই ভাই, তুই বৌমাকে দেখাবি বললি না? হ্যাঁ, তা বৌমার বাড়িটা কোথায়? বাড়ি? তার নাম কি? নাম? কি ব্যাপার, কোনো জরুরি বৈঠক হচ্ছে নাকি? হ্যাঁ। আরে ভয় না ভাই, আরে এই হচ্ছে আমার নিজের ভাই, নিজের ভাই। হ্যাঁ। এই এতটুকু না বলো, এই এটাও বলো, এই এতটুকু বয়স থেকে আমি ওকে বলেছি, আর তো বলো হয়েছে, তাই ওর বিয়ের ব্যাপারে একটু আলোচনা করতে। এ ভাই 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 ভাই, এদিকে আয়, 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 আয়। ওনা খুব নাম কলালো, খুব নাম কলালো, পরিচয় করলে রাখ ভালো। এ ভইল, ও হচ্ছে আমার নিজের ভাই ভাই, আর উনি হলেন নবগ্রামের গরিব মানুষের রক্তচোষা পঞ্চায়েত প্রধান ভৈরব বসা। কি তাই তো? আচ্ছা, তুমি ওকে চিনলে কি করে? হ্যাঁ, ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল কোথায় কোথায় কোথায়? ওই বিডিও অফিসে। এই রঘু, আরে তোর ভাই ওই বিডিও সাহেব আর মিস ময়নার সেক্রেটারির কাজ নিয়েছে রে। তুই কি বলছিস? হ্যাঁ, প্রয়োজনে তোর ভাইকে জিজ্ঞেস করে দেখ। ভাই 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 ভাই, ভৈরব যা বলছিস সব সত্যি? তুই নাকি বিডিও ময়নার সেক্রেটারি কাজ নিয়েছিস? এই সত্যি করে বল। হ্যাঁ, আমি সত্যি করে বলছি, আমি ময়না সেক্রেটারি কাজ করি। আর শুধু তাই নয়, ময়না আমার। ময়না তোল। আমি বলছি। হ্যালো, কে? বাদশা? হ্যাঁ ঠিক আছে, চলে এসছে। কি বলবো? ওদের ভেতলে আসতে বলে, ভেতলে। তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ভেতরে চলে যাচ্ছি। যে কথা বলছিলাম, আমার না কাজের ব্যাপারে কিছু লোক আমার সঙ্গে দেখা করতে এসছে, তুই ভেতলে গিয়ে বল, তো তোকে পরে কথা বলবো। বেশ ঠিক আছে। এই তোন 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 তোর সঙ্গে না আমার অনেক দোল খেলাছে, অনেক। হ্যাঁ দাদা, এ ভৈরব বসাকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে তুমি বাড়ির ভেতরে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কথা। এই নীলকণ্ঠ, যা ওকে ভেতরে আটকে রাখার ব্যবস্থা করতে হবে। এই বিন্দি বিন্দি বিন্দি, তোকে যে কথা বলছিলাম সব মনে আছে তো? ঠিক আছে ঠিক আছে। কিরে রঘু, তুই যে বলেছিলি ভিডিও ময়নাকে এখানে তুলে আনবি, তার কি হলো? হ্যাঁ, রঘু বাবু, এই নিন আপনার শিকার। বাবা বাবা বাবা, এতে 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 ভাই, এতে 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 এতে, আরে ভিডিও থাই ভাই, এতে এতে। রঘু বাবু,
আমি আমার কথা রেখেছি, তোমার কথা মতন বিন্দিকে তুমি মুক্তি দাও। আলে দেবো রে বাবা দেবো, আমি লঘু বাত্ত গুগু, তোকে ঠকাবো না কিন্তু তোকে আমি, হ্যাঁ তাহলে বিজু মইনার বলো ফটফট করতে। ঠিক আছে বস, ঠিক আছে। জানো সোজা পারিসনি, তাই আমাকে এইভাবে তুলে আনলি। সে তুই আমাকে থুয়ো ডানুয়াল হালামি মা মাথে তুলে যতই গালাগালি দিত না কেন, তাতে আমার কিচ্ছু দায় আছে না। আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য সব রকমের গালিগালা সহ্য করতে লাগি। আরে ব্যর্থ উচিত কেন, কোথায় যাবি? কে কোথায় যাবে তার সময় বলে দেবে রে রঘু। তার আগে তোর ভিতাই তো লাভ ঘুঘু। কাপুরুষ, সময় আসতে দে রে শালা। ময়না নাও, আজকে সমাজে আমাদের মতো মেয়েদের কোনো মূল্য নেই, পুরুষরা সময়ের চাকা ঘোরায়, তাই আজ থেকে তুমিও আমার মতো বন্দী হলে। বন্দি হতে নয়, আইনের দড়িতে শৃঙ্খলার হাতকড়া পরিয়ে এদেরকে আমি বন্দি করতে এসেছি। এত কথার কিছু নেই, আমার 5 লাখ টাকার ফাইলগুলো ফেরত চাই, না হলে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই। দাঁত কিলে হাঁটতে, আরে একটু ভালো বেঁচে কথা বলতে পারিস না? সবসময় খালি ভয় দেখালে হয়, একটু আদল কুলি করতে বলতো। আরে এত কথার কি আছে, দরকারি কাজটা সেরে নাও না। ম্যাডাম, ওদের কথা মতন আপনাকে যখন তুলে আনতে পেরেছি, এরা দুজনে মিলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। আচ্ছা, বাতানা খুব বুদ্ধিমান, ও আমার ভাতাটা বোধে। যাকে কথা বলিয়ে কোনো লাভ নেই, আসল কথা হচ্ছে আমাদের ওই ফাইল আর 5 লক্ষ টাকার ব্যাপারটা মিটিয়ে নিলেই দাদা দাদা, তোমার ফোন এসেছে, এই নাও তোমার ফোন। এ কি আনন্দ, তুমি এখানে? ময়না, তুমি এখানে? তাহলে তাহলে এটাই তোমার বাড়ি, আর রঘুবাবু তোমারই দাদা? হ্যাঁ। হে ভগবান, এ আমি কি দেখছি আর কি শুনছি? যা দেখছেন যা শুনছেন সব সত্যি। বাতো যাওকে খাঁচাই বন্দি কর। বস, ঠিক আছে। নেই আনন্দ নেই, হাসি নেই, গান নেই, আমার জীবন থেকে সুখ শান্তি সব হারিয়ে গেছে। পুলিশ অফিসার হয়েও শয়তানদের চক্রবৃহে আমি ফেসে গেছি। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা, সেই শিকল ভেঙে কংসের কারাগার থেকে আমার বোন বিউটিকে আমি কিছুতেই উদ্ধার করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। আপনি তো একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, আপনার চোখে তো অশ্রু মানায় না। আপনি কে? চিনতে পারছেন না? অশ্রু মেঘা চোখ তো, তাই চিনতে একটু অসুবিধা হচ্ছে। ভালো করে চোখটা মুছুন, ঠিক চিনতে পারবেন। চোখে অশ্রু থাকলেও দৃষ্টি শক্তি আমার হারিয়ে যায়নি সবিতা দেবী। চিনতে পেরেছেন তাহলে? প্রথমটা চিনতে পারিনি, 25 বছর আগে দেখা মুখ তো, তাই স্মৃতির অ্যালবামে ঝাপসা হয়ে গেছিল। স্মৃতি হাতড়াতে ঠিক আপনাকে চিনতে পেরেছি। আচ্ছা সবিতা দেবী, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলুন। যেদিন আপনাকে আহত অবস্থা হাসপাতালে ভর্তি করেছিলাম, সেদিন আপনি অজ্ঞান ছিলেন। পরে আমি বদলি হয়ে চলে যাওয়ার জন্য আপনার সম্পর্কের ডিটেলস কিছু আমি জানতে পারিনি। পরে পুলিশও পারেনি আপনার মস্তিষ্ক বিকৃতির জন্য তথ্য সংগ্রহ করতে। এখন তো আপনি সম্পূর্ণ সুস্থ, হ্যাঁ। তাই বলুন তো সেদিন আপনাকে কে ছুরি মেরেছিল? আমাকে ছুরি মেরেছিল? হ্যাঁ, বলুন। আমাকে ছুরি মেরেছিল ভৈরব বসাক। হ্যাঁ, আমি আর প্রেমিকা ছিলাম, তাই সবকে পোষ মানাতে গিয়ে তার ইচ্ছা বল খেয়ে আজ আমি বিষ কন্যা। কিন্তু কেন? আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ওর কাছে চেয়েছিলাম ছোট্ট একটা সংসার, চেয়েছিলাম এক চিলতে সিঁদুর। সিঁদুর তো দেয়নি, উল্টে তোর গর্ভে দিয়েছিল এক সন্তান, কি তাই না? যারা সিঁদুর সিঁদুর দেওয়ার আগে গর্ভের সন্তান দেয়, তারা কখনো সিঁদুরের মানে বোঝে না রে বোন। দাদা, বোঝে না ভালোবাসার মানে। হাত পাকে বাঁধা না পড়ে তার আগে ঘর বাঁধা যায় না, আগুনে খই না পুড়িয়ে তুই তো নিজের মুখটা পুড়িয়ে ফেললি রে বোন। যাতে মুখটা পুড়ে সেই ব্যবস্থা করতে ভৈরবকে আমি বারবার অনুরোধ করেছি, বলেছি
ভৈরব, ভৈরব, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি এই কুমারী মাকে স্বীকৃতি দাও। আমার এই অসহায়তার সুযোগ নিয়ে শয়তানটা আমার সঙ্গে ব্ল্যাকমেলিং শুরু করলো। বললো আমি তোমাকে স্বীকৃতি দিতে পারি, তার জন্য তোমাকে কয়েকটা বাচ্চা চুরি করে এনে দিতে হবে। কি বলছেন আপনি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রথমে রাজি হইনি। প্রথমে প্রলোভন, পরে ভয় দেখিয়ে আমাকে দিয়ে একটার পর একটা বাচ্চা চুরি করতে বাধ্য করালো। আমি গ্রামগঞ্জ, হাসপাতাল যেখানে সুযোগ পেয়েছি সেখান থেকে একটার পর একটা বাচ্চা চুরি করে এনে ওর হাতে তুলে দিয়েছি। ওর লোভটা ক্রমশ বাড়তে থাকায় আমি যখন বেঁকে বসলাম তখন বলল, এই শেষ বাচ্চাটা এনে দিলে আমি তোমাকে বিয়ে করব। তাই শেষ বাচ্চাটা তুমি চুরি করলে? হ্যাঁ, কবে কোথায় চুরি করেছিলে বলো? সেদিন ছিল দোল উৎসব। দর্শক, নবগ্রামের দোল মঞ্চে সবাই তখন নাচে গানে রং খেলায় মত্ত, সবার ঘর ফাঁকা। সেই সুযোগে একটা ফাঁকা ঘর থেকে আমি ঢুকে পড়লাম। তার অন্দরে গিয়ে দেখলাম ফুটফুটে কন্যাজাত সেতু দেবদূতের মতো ঘুমোচ্ছে। আমি সেই মেয়েটাকে তুলে দিলাম ওই ভৈরব বসাকের হাতে। বললাম, ভৈরব, ভৈরব, আমি তোমার কথা মতো শেষ বাচ্চা চুরি করে এনেছি, এবার তুমি আমাকে বিয়ে করো। করলো না, করলো না, বিয়ে আমাকে করলো না। তার প্রতিদানে শয়তানটা আমার পেটে ছুরি বসিয়ে পালিয়ে গেল। ঈশ্বর, এ আমি কি শুনছি? তাহলে সেদিন আমাদের খুকুমণিকে চুরি করেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ। বলো আমাদের খুকুমণি এখন কোথায়? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। না জানাটাই স্বাভাবিক, কারণ ছুরিকাহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও উনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তারপর তো, আচ্ছা দিবাকর বাবু, আমি চলে যাওয়ার পর আপনার কি কোনো দ্বিতীয় সন্তান নিয়েছিলেন? না, তাহলে ময়না আপনাদের কে? ময়না আমাদের কেউ নয়। কোকিলের ছা কাকের বাসায় মানুষ হয়েছে। আসলে ও সবিতারই মেয়ে। তাহলে সবিতা দেবী সেদিন জীবন্ত সন্তান প্রসব করেছিল, আর আপনি? আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। একজন বিকারগ্রস্ত মা আরেকবার সন্তান হারানোর শোকে মৃত্যু শয্যায়, মাঝখানে অসহায় দুগ্ধপোষ্য শিশু, সবাইকে বাঁচাতে এছাড়া যে আমার কোনো উপায় ছিল না স্যার, আমার কোনো উপায় ছিল না। আমি আগেই আন্দাজ করেছিলাম ময়না আমার মেয়ে, কিন্তু স্মৃতিভ্রষ্টের কারণে ছেঁড়া স্মৃতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু সেদিন যখন ওর আসল পরিচয় পেলাম। আচ্ছা দাদা, 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 ময়না এখন কোথায়? ময়নার খুব বিপদ। হ্যাঁ, ময়নার খুব বিপদ। তাই তো তাকে বাঁচানোর জন্য আমি থানায় ছুটে এসেছি। আমার ময়নার কি হয়েছে? কিডন্যাপ হয়েছে। কে করেছে কিডন্যাপ? আমার দাদা ওই রঘু দলপতি। এই রঘু দলপতি। আমি ময়নাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভৈরব বসাক আমার মাথায় বন্দুকের বারটে মেরে আমাকে অজ্ঞান করে ফেলে দিয়ে ময়নাকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে। আর জ্ঞান ফিরতে আমি তোমার কাছে ছুটে এসেছি দাদা। তুমি ময়নাকে বাঁচাও দাদা, তুমি ময়নাকে বাঁচাও। শুনলেন অফিসার, শুনলেন? আমাদের মন এখন শয়তানের খাঁচায় বন্দী। শান্ত হন, চুপ করুন। আমি ময়নাকে, কিন্তু দাদা তুমি তো বলেছিলে তুমি আমাদের 4 হাত এক করে দেবে। বলেছিলাম, কিন্তু তাহলে এভাবে ইতস্তত বোধ করছো কেন? আমি দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। ময়নার কিছু হয়ে গেলে আমার কিছু করার নেই, কারণ ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের কিভাবে বোঝাই বলুন তো? একজন চন্দ্রের পুলিশ অফিসার দুর্জয় রায়ের একই রূপ দেখছি আমি। পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত ঠিক তেমনি। আনন্দ, শাট আপ! হাঁটুর উপর ধুতে পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, ঠিক তেমনি এসে ঘরে বসে মটন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ালে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি ঠিকই বলেছো আনন্দ। আমি এখন কুকুরের চেয়ে নিম্নতর প্রাণী হয়ে গেছি। আমার এমনই অবস্থা, ছুঁচো গেলা সাপের মতো, না পাচ্ছি গেলতে, না পাচ্ছি উগরে ফেলতে। কেন অফিসারের কথা বলছেন কেন? কংসের কারাগারে আমার বোন বিউটি বন্দি যশোদা হয়ে আটকে পড়েছি। শয়তানদের অভিসন্ধে আমি বইতে পারিনি, এখনো বেশ বইতে পারছি। ময়নার উপর প্রতিশোধ নিলে আমি যাতে অ্যাকশন নিতে না পারি, তাই ময়না কিডন্যাপ হওয়ার আগে আমার বোন বিউটিকে ওরা কিডন্যাপ করেছে। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা। এখন আমি পঙ্গু, অসহায়। তুমি অসহায় হতে পারো, বিউটিকে কিডন্যাপ করে ওরা তোমাকে পঙ্গু করে দিতে পারে, কিন্তু আমি এখনো সচল আছি। ওরা আমার মেরুদণ্ডটাকে এখনো ভেঙে দিতে পারেনি। তাই তো কংসের কারাগারে ঢুকে বন্দি যশোদাদের উদ্ধার আমি করবই, আর ওদেরকে বুঝিয়ে দেব প্রিয়া
নাকি আবার খেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা খেয়েছি বলে মরণে কখনো ভুলিতে পারি? অদে মৃংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারাও হয়ে শ্মশানে তোদের চিতা আমি তুলবই। খাবারটা খেয়ে নে মা। না, আমি খাবো না। ওই পাপের খেতে উৎপন্ন হওয়া অমানবিকতার খাবার আমি কিছুতেই খাবো না। কিন্তু এভাবে না খেয়ে থাকলে তোমার যে শরীর খারাপ করবে, তুমি লড়াই করবে কিভাবে? ভুলে যাবেন না, এটা মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদেদার ও ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর দেশ। এখানে খালি পেটে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনা যায়। খালি পেটে কতদিন আর লড়াই করবে? দেহে শক্তি সঞ্চয় করতে না পারলে লড়াইটা যে মাঝপথে থেমে যাবে। এর জন্য চাই দৈহিক শক্তি। মেয়েদের এত দুর্বল ভাববেন না। তারা যেমন হাতা খুন্তি নিয়ে রান্না করতে পারে, তেমনি প্রয়োজনে অসুর নাসিনী দুর্গা হয়ে হাতে তুলে নিতে পারে ত্রিশূল। আমরা এক একটা দেশলাই কাঠি, আমাদের বুকে জমে আছে প্রতিহিংসার বারুদ। একবার দপ করে জ্বলে উঠলে জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দেবো এই পাপের দুনিয়া। পারবি মা, পারবি। তা যদি পারিস, সব থেকে বেশি খুশি হব আমি। নীলকণ্ঠ বাবু, পারছি না এই পাপ সব মিলাতে। বিশ্বাসে বিষ, রাজপথে রক্তের দাগ। জানিস মা, জানিস একদিন ওই পেটের টানে ওই ভৈরব বসাক আর রঘু দলপতির কাছে আমি কাজে এসেছিলাম। এই 25টা বছরে পেটটা আমার ভরেছে, কিন্তু মনটা পুরে খাক হয়ে গেছে। তাহলে এখানে পড়ে আছেন কেন? চলে যেতে পারতেন। হ্যাঁ, পারতাম, কিন্তু পারিনি। ওই বিন্দির কথা ভেবে। বিন্দি? হ্যাঁ, বিন্দি। আজ থেকে 25 বছর আগের কথা। ওই ভৈরব বসাক আর রঘু দলপতি তখন বিদেশে বাচ্চা পাচার করা রমরমে কারবার। একদিন ওরা ছোট্ট বিন্দিকে চুরি করে এনে বিদেশে পাচার করার সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। তার ঠিক 1 বছর আগে আমার স্ত্রী, পুত্র আর 1 মাসের শিশু কন্যা বন্যার স্রোতে তলিয়ে গেছে। নীলকণ্ঠ বাবু, ছোট্ট বিন্দিকে দেখে আমার পিতৃ হৃদয় হাহাকার করে উঠল। মনে হলো এই তোমার হারিয়ে যাওয়া মেয়ে। আমি রঘুদের বললাম, দাও না গো বাচ্চাটাকে, আমি ওকে কন্যা স্নেহ মানুষ করব। কথা শুনে ওরা বিন্দিকে আমার কোলে তুলে দিল ঠিকই, কিন্তু সত্য ছাপালো বিন্দি বড় হলে ওদের ঠান্ডায় চোখ দিল। কি বলছেন আপনি? মা, তুই আমার মেয়ের মতো, তোকে আমি মিথ্যা বলছি না। বিন্দির যখন 18 বছর বয়স, তখন রঘু তাকে ওই ধান্দায় নামালো। বিন্দি প্রথমে রাজি হয়নি। রঘু তখন তাকে চাবুক মেরে শিকাতে ছেঁকা দিয়ে ওকে জোর করে বেআইনি কাজ করাতে বাধ্য করালো। আমি চলে গেলে রঘুর অত্যাচার যে আরো বাড়তো রে মা। তাই তো আমি যেতে পারিনি। বন্দি খাঁচা থেকে বিন্দিকে মুক্ত না করে আমি কেমন করে কোথায় যাবো রে মা? আপনি না হয় বিন্দির মায়ায় জড়ে এখানে পড়ে আছেন, কিন্তু বিন্দি ও কেন চলে যায়নি? ও তো চলে যেতে পারতো। হ্যাঁ, পারতো, কিন্তু পারিনি আনন্দের জন্য। আনন্দের জন্য? হ্যাঁ, বিন্দি মনে মনে আনন্দকে ভালোবাসত, কিন্তু এ কথা সে মুখ ফুটে কাউকে বলেনি, এমনকি আনন্দ কেউ না। কিন্তু আমি তো তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বুক দেখে আমি সব বুঝতে পারি। সব যেহেতু বুঝতে পারেন, তাহলে মেয়ের ভালোর জন্য ও কথা আপনি আনন্দকে জানাতে পারতেন। জানিয়ে কোনো লাভ হতো না রে মা, কারণ আনন্দ যে তোকে ভালোবাসে। হ্যাঁ, আনন্দ আমাকে খুব ভালোবাসে। তোদের এই ভালোবাসার কথাটা জানার পর সবার সামনে বিন্দির চোখে মুখে হাসির ঝিলিক থাকলেও আড়ালে আবডালে ওর 2 চোখ দিয়ে গড়িয়ে পড়তো শ্রাবণের ধারা। যাক সে কথা, খাবারটা খেয়ে নে মা। বললাম তো আমার খিদে নেই। বারবার একটা কথা বলছেন কেন? আনন্দের জন্য। আনন্দের জন্য? আনন্দ এই গুদামের ঠিকানা জানতো না, তবে আনন্দকে এই গুদামের ঠিকানা দিয়ে এসেছি। সে এলো বলে সেই যদি শোনে তুই কিছু খাসনি, তাহলে সে যে কষ্ট পাবে মা। আর আনন্দ যদি কষ্ট পায়, তাতে কি তোর কষ্ট হবে না রে মা? না, আমার কোনো কষ্ট হবে না। আমার কষ্ট হবে কেন? আমার কষ্টের কথা যদি ও একবার ভাবতো, তাহলে এইভাবে সত্যটা আমার কাছে লুকিয়ে রাখতে পারতো না। এই বুঝি তার আমার প্রতি ভালোবাসা। আমি তোমাকে শুধু ভালোবাসি না নয় ময়না, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তোমার অস্তিত্ব আমার হৃদয়, মন প্রাণ জুড়ে এই বুকে। মিথ্যে, মিথ্যে, এ তোমার সাজানো নাটক। আর আমার কাছে লুকিয়ে রেখেছো তোমার আসল পরিচয়। না ময়না, না,
আমি তোমার কাছে কোনো কিছু লুকোতে চাই না, আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সুখের ঘর বাঁধতে। কিন্তু বালির ভিতে তো ঘর বাঁধা যায় না আনন্দ। ময়না, বানের টানে ভিত আলগা হয়ে শুকিয়ে না, ময়না। তলিয়ে যায়, একটু খড়ের মতো ভেসে যায় সমস্ত সুখ স্বপ্নগুলো। না, ময়না। আরে তোমরা দুজনেই দেখছি শুধু হেরে যাওয়ার কথাই বলছো। কেন কেন তোমরা হেরে যাওয়ার কথা বলছো? নীলকণ্ঠদা, ভাঙতে তো সবাই পারে, কিন্তু জুড়তে পারে কজন? আপনি যতই জোড়া লাগানোর কথা বলুন না কেন, আমার মনটা যে কিছুতেই মানতে চাইছে না। না ময়না, ময়না তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, সত্যি আমি জানতাম না আমার দাদা এত বাজে একটা নীচ, একটা অন্ধকার জগতের বাসিন্দা। জানতে নাও না, আমি জানতাম না। সব জানতে না। আর এখন আমার কাছে ধরা পড়ে গিয়ে তুমি সাফাই গাইছো, সাফাই। না ময়না না, আনন্দ করে সাফাই গাইছে না। বিন্দি! হ্যাঁ ময়না, তুমি তো শুধু তোমার কথাটা বলছো, ওর কথাটাও তো শুনতে হবে। বিন্দি! ও যা বলছে সম্পূর্ণ সত্যি। ওর দাদাই যে নাটের গুরু ওটা সে জানতো না। তুমি তো ওর হয়ে কথা বলবে, আর সেটাই স্বাভাবিক, কারণ 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 ওকে যে তুমি ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, বাসি বাসি বাসি। আনন্দর মতো ছেলেকে যে দেখবি সেই ভালোবাসে। বিন্দি, শুধু আমি নয় বোন, তুমিও তো ওকে ভালোবাসো। তাই বলছি বোন, যাকে ভালোবাসো তাকে অবিশ্বাস করছো কেন? বিন্দি! কেন সন্দেহে ধাক্কা দিয়ে তুমি তোমার সুখের ঘরটা ভাঙতে চাইছো? বিন্দি! হ্যাঁ ময়না, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলতে পারো? দাদা আমার কাছে সব লুকিয়ে গেছে। একদিকে আমার দাদা প্রবঞ্চনা, আর অন্যদিকে তোমার ভালোবাসা। আর এই দুয়ের মাঝখানে পড়ে আমি এখন শিখন্ডি হয়ে ঝুলছি। যাতে মুখ থুবড়ে পড়ে না যাও, তাই এখান থেকে তুমি চলে যাও। চলে যাব? হ্যাঁ, যাবে যাবে যাবে। ময়না, এতদিন জানতাম আমাদের ভালোবাসা বিশ্বাস আর কর্তব্যের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। কখনো জানতে পারিনি সেটা সন্দেহের উপর ঠুনকু কাঁচের দেওয়ালে গড়া একটা খেলাঘর। আর যে খেলাঘর সামান্য একটা মিথ্যে ভুল বুঝাবুঝি দিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আনন্দ, ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তা কাটাতে ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তা কাটাতে নেভাতে প্রদীপ আমার আছে যে ভেঙে যায় ভেঙে যায়। আনন্দ, তোমার এই ময়না বিপদে আছে জেনেও তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ। আনন্দ, না ময়না, আনন্দ, ময়না, আনন্দ, ময়না, ময়না, ময়না। আনন্দ। না ময়না, না, আমি তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবো না। কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। তবে আমিও তোমায় কথা দিচ্ছি আনন্দ, ময়না। দেহের শেষ রক্তবিন্দু থাকতে থাকতে ওই ভৈরব বসাক আর রঘু দলাপতির শেষ আমি দেখে ছাড়বো। আমি তো এটাই চেয়েছিলাম অস্ত্রধারা চোখ নয়, আগুন ধরা চোখ। একবার যখন চোখ থেকে আগুন ধরতে শুরু করেছে তখন রাক্ষসের লঙ্কাপুরি পুরে ছারখার হবে। তোমরা প্রস্তুত হও, আমি শেষের শুরুটা করতে চাই। যাও যাও। আরে যাবো কি রে বিন্দি? আরে আমি তোকে তো নিতে এসেছি, চল চল, আজ রাতে তোকে নিয়ে পালাবো। কোথায়? আরে যেখানে খুশি সেখানে। রঘু আমায় কথা দিয়েছিল ময়নাকে ওতে তুলে দিতে পারলে তোকে মুক্তি দিয়ে দেবে। আমি আমার কথা রেখেছি, ময়নাকে ওতে তুলে দিয়েছি, এখন তোর মুক্তি। রঘু মুক্তি দিলেও আমি স্বার্থপর হতে পারবো না বাদশা। তার মানে? মানে ময়না আমার ছোট বোনের মতো, তাকে এইভাবে বন্দি রেখে আমি মুক্ত আকাশে উঠতে পারবো না। হ্যাঁ, তুমিও কি পারতে বোন? বলো তোমরা দুজন। আমি চাই না আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে অন্য কারণ জীবন জড়িয়ে তার নিজের জীবনটা শেষ হয়ে যাও। ও কথা তুমি বলো না বিন্দি, ও কথা তুমি বলো না। জীবনে কোনোদিন একা বাঁচা যায় না। তাই? হ্যাঁ তাই বলছি, বাচ্চার হাতে তুমি ধরো। ও যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, ঘর বাঁধার স্বপ্ন। যাও বোন যাও, বাচ্চার হাতটা তুমি ধরো। জোর করবেন না ম্যাডাম, একদম জোর করবেন না।
ম্যাডাম, বলো। ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে কখনো পীড়িত করা যায় না। সালা দোষটা সালা আমারই। সারাটা জীবন গুন্ডামি মস্তানি করে কাটিয়ে দিলাম, এখন কিনা শান্তির খোঁজ করছি, ঘর বাঁধার স্বপ্ন দেখছি। দূর দূর। আরে চলে এসো আমার তারা। বিন্দি বিন্দি, আমি চাইছি সুখী হোক। কেমন করে সুখী হব? আজ রাতে তোদের সবাইকে আমি মুক্ত করে দেবো, তারপর তারপর ফিরে যাবো আমার পুরনো জীবনে। চলি রে বিন্দি, চলি। দাঁড়াও। বিন্দি, এসো না, যেই শপথ করি, দুজনের কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না, যেই শপথ করি, দুজনের কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে যে দেখবে না, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। আরে প্রেমের বড় অভিব্যক্তি তো এমনই হওয়া উচিত। দেখো বোনা, দেখো বাচ্চা গুন্ডাকে কেমন ভদ্রলোক লাগছে। সেটাই তো দেখছি। আসলে কার দিদি ওকে ভদ্রলোক করলো সেটা দেখতে হবে না? একেবারে ফাটাফাটি। সত্যি, এবার জবাব দেবার পালা। এবার থেকে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শত্রুপক্ষকে বিনাশ করবো আমরা 4 জন মিলে। এসো, মেলাও হাত। হ্যাঁ, তোমার হাতে হাত মেলাবো, কিন্তু কিন্তু তার আগে আমি আমার দাদার মুখোমুখি একবার হতে চাই। আনন্দ, হাজারই হোক সে তোমার নিজের দাদা, ওকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার শেষ চেষ্টা আমাকে করতেই হবে। বেশ, তবে আমি তোমাকে 12 ঘন্টা সময় দিচ্ছি। এই 12 ঘন্টা সময়ের মধ্যে রঘু দলপতিকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে এনে ওই ভৈরব বাসাকে তুলে দিতে হবে পুলিশের হাতে। আর তা না হলে তোমাদের সঙ্গে হাত মিলিয়ে ওদের দুজনের মুখোমুখি আমি করব। আমি চিতাই তুলবো তোকে, শালা আমি চিতাই তুলবো। আমার নাম ভৈরব পোশাক, আমি বিড়াল নয় হিংস্র বাঘ। সারা বিন্দিকে পাওয়ার নেশায় একেবারে পাগল হয়ে গেছিস, তাই একটা কাজও আমার ঠিক মতো করতে পারছিস না। দরকার হলে বিন্দিকে আমি ওই ওই ওই, আমাকে যা বলার বলো, বিন্দিকে এর মধ্যে জড়াবে না। আরে শালা, তোদের জন্য কি না করেছি, শেষে কিনে আমার ভালোবাসা কিনে। এই শালা হারামে, ভৈরব বসক, কলারটা ছেড়ে কথা বল, কলারটা ছেড়ে। আমি হারামি এটা সবাই জানে, কিন্তু তোমরা যে যা ধরামি তার কৈফত আমি কোনোদিন চেয়েছি চাইনি। কারণ 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 কাক সবার মাংস খায়, কাক কখনো নিজের মাংস খায় না। তাই বলছি, নিজেদের মধ্যে আকচাকচি না করে কাজের কথায় এসো। আরে কাজের কথাটাই তো আমি জানতে চাইছি। তোমার কথা মতন রাতের অন্ধকারে ভিডিও বিস্তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও পাওয়া যায়নি। এই কাগজের ফাইল পাখা গজিয়ে উড়ে গেল নাকি? পাখা হয়তো গজায়নি, কিন্তু এমন তো হতে পারে আমার যাওয়ার আগে ফাইলগুলো কেউ সরিয়ে দিয়েছে। কে সরাবে? কে সরাতে পারে? সেটা আমি কি করে জানবো? তোমার কথা মতন রাতের অন্ধকারে বিডিও অফিসের পাঁচিল টপকে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম অফিসের ভেতরে ছন্ন ছাড়া, আলমারির দরজা খোলা। সালা, মনে হয় আমার যাওয়ার আগে কেউ সিন কেটেছে। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব পোশাক। না 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 না, বাঘের তো ভেঙে পড়লে চলবে না। আচ্ছা ঠিক আছে, যা, বাকি যা আমি দেখছি। যা 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 যা। ঠিক আছে বস, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাব। হ্যাঁ বল।
তুমি কিন্তু একটু সাবধানে থেকো। অহংকারী দুর্যোধনেরও পতন হয়েছিল, তোমারও না পায়ের নিচের মাটিটা আলগা হয়ে যায়। বাদশা, আর খুঁটি যদি উল্টে যায়, মশা হাবড়াও পাল্টি খায়। এখন তোমার জামানা চলছে, যেদিন তোমার ওই গদিটা উল্টে যাবে সেদিন হয়তো আমি বলে বসবো এটাই হওয়া উচিত ছিল। বাদশা, আন্ডারস্ট্যান্ড ইউ? বেঈমান বেঈমান বেঈমান, সব শালা বেঈমান। বাদশাটাও সুযোগ বুঝে পাল্টে খাওয়ার ধাঁধায় আছে। আগে ঝামেলাগুলো শেষ করি, তারপর সব কটাকে আমি কাটবো। ফাইলগুলো চুরি করলো কে? মানে চোরের উপর বাটপারি হয়ে যায়নি তো? রঘু, তোর ভিতর চোরাবো ঘুঘু। তুই কি বলছিস রঘু? আমি হলাম তোর গুরু। এই জন্যই তো বলি আমি তীর্থ তুই গুলু, আর ওই পাবলিকের প্যান্দানি তোকে দিয়ে থুই। এই আর কি মারিস না রঘু। তুই কি জানিস ওই বিডিও অফিস থেকে আমাদের যে ফাইলগুলো ওগুলো চুরি হয়ে গেছে? আমার মনে হয় ভইল ময়নাকে কিডন্যাপ করা লাগে, সে ফাইলটা বালিতে লেখে এসেছে। আরে কান টানলে মাথা আসবে, ওর বালির লোকগুলোকে দৌড় করে তুলে আনলে দেখবি ফাইল আপনা আপনি তুলে এসেছে। হ্যাঁ, খুব ভালো কথা, কিন্তু কি জানিস অপারেশনটা করবি কবে? আরে বেশি দেরি করা একদম ঠিক হবে না। আর কিসের দেরি করবি রে ভৈরব বসা? কে? আমি আনন্দ, তোদের অতীত বর্তমান ভবিষ্যতের তো 12টা বেজে গেছে। একেলে ভাই তুই এখানে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম রে দাদা। ক্যান্সার আক্রান্ত লোককে কখনো ফিলিয়ে না দায় না লে ভাই, কিন্তু চিকিৎসা তো করা যায়। করলে কি লাভ? সে তো ক্যান্সার বিতে মরবে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলবে না রে দাদা, ওকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আজকে দিনে চেষ্টা করলে খোড়া চলতে পারে, অন্ধ দেখতে পায়। তবে তবে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগবি রে দাদা? তুই কেন মূল্যবোধের ক্যান্সার ভুগবি? এ বইলব, আমাল ভাই আমাকে জ্ঞান দিচ্ছিলে গে। আরে সেটা তো শুনছি, নিহাত তোর ভাই। আরে ওটাই তো আমার কাছে বলো থমথা। কোনো সমস্যা নয় দাদা, কোনো সমস্যা নয়। তুই আমার কথা শোন, আমি তোর হাতে ধরে বলছি। না না, আমি তোর পায়ে ধরে। এই দেখো দাদু, তুই পুলিশের হাতে ধরা দে দাদা, না, না, না। তুই পুলিশের হাতে ধরা দে কিছু তাই না। দাদা। এ ভাই তুই কি রে ভাই হয়ে দাদাকে হেলে যেতে বলছিস? দাদা আমি হেলে যাব না। এই লঘু দলপতি তোর কোথায় ধরা দিয়ে দেবে দাদা। এ ভাই তুই তো আমার জীবনের সব কথা জানিস না লে। তোর আর জানলে তোর জীবনে আবার কি কথা থাকতে পারে? আছে, আছেলে ভাই আছে। আমি তখন থদ্দ যৌবনে পা দিয়েছি, আমার নিজের মা 7 দিনের দরে আমাকে ছেড়ে চলে গেল। আর মাকে হারিয়ে আমি একটু বখাতে হয়ে গেলাম। আমাকে জব্দ করার জন্য বাবা আবার একটা বিয়ে করলো। তুই হলি দাদা কিন্তু একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা গেল। দাদা আরে তোকে তো ফেলে আমি পালিয়ে পারতাম। যাইনি রে ভাই, যাইনি। তোর এই কচি মুখটা না আমাকে মায়ার বাঁধনে দুলিয়ে ফেলেছে রে দাদা। মায়ার বাঁধনে। দাদা ততদিনে আমি একটু একটু করে অন্ধকার জগতের দিকে পা বাড়ালাম। কেন অন্ধকার জগতে পা রাখতে গেলি রে দাদা? তোর যদি অর্থের অভাব ছিল তুই রিক্সাটা দিস, বোট বইতিস, প্রয়োজনে তুই ভিক্ষা করতিস। আর তা না করে তুই অসৎ উপায় বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলি। স্বপ্ন ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না দাদা আজ যারা দেশের বড় বড় ধনী তারা কেউ থতপথে লোদগাল করেনি। আর লোদগাল করেনি বলে দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে দেয় মেহুল তথ্যেই নীরব মোদিরা বিদেশের মাটিতে বসে 10 লাখ টাকা জ্যাকেট পরে ঘুরে বেলা। দাদা আলে দেশের অসহায় তাঁতিরা তাদের ব্যাংক ঋণ খেলাপের দায়ে ঘটি বাতি বিক্রি করে পতেলে বিক্রি হয়ে যাচ্ছে। দাদা তোম এ তোমাদের অন্যায়ের প্রতিবাদ করার মতো একটাও মানুষ নেই। আমাদের মধ্যে কেউ দান, কেউ বাম, কেউ লাম, টিভিতে চায়ের দোকানে রাস্তাঘাটে একে অপরকে গালিগালাজ করি। আবার সুযোগ পেলে এই দাঁতি বদলে করে ডান বাম লাম হয়ে যায়। দাদা ভাই জানিস কি, বোতলের রংটা যতই বদলে পেলিত না কেন
ভেতরের মালটা তো একই, খেলেই নেতা হবে। এখনো তুই নেশার ঘরে আছিস রে দাদা। ওই অর্থের লোক তোকে পাগল করে দিয়েছে। সামনের দিকে তাকিয়ে দেখ, তোর ঘোর অন্ধকার। জানি ভাই জানি, অন্ধকার জেনেও আমি সামনের দিকে এগিয়ে চলেছি। সেখান থেকে কেউ আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে আমি তাকে নিজের হাতে কেটে ফেলব। তাহলে কেন কেটে ফেলে দিয়েছিলি 25 বছর আগে?